আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে মেনে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। আর প্লিজ তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। শোনো মেয়ে, আমি তোমাকে শুধু নিজের স্বার্থের জন্য বিয়ে করেছি। আমার কাছে ভালোবাসা চাইতে শোনা, তাছাড়া তোমার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। আন্ডারস্ট্যান্ড? ঠিক সঙ্গে এমন ধমকির স্বরূপ বাণী শুনে কেঁপে ওঠে। ভয় ভয় বলে, আপনি মোটেও আমার সাথে এমন করে ঠিক করেননি। আমি আপনাকে ক্ষমা জীবনও করবো না। ঘোরামুখো, হোয়াট ইজ ঘোরামুখো? ইউ ইউ আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমি কত স্বপ্ন দেখেছি আমার সাথে যার বিয়ে হবে সে অনেক হাসি থাকবে, আমায় ভালোবাসবে, আর আপনি আমার সব স্বপ্ন নষ্ট করে আমায় কিডন্যাপ করে বিয়ে করে নিয়েছেন। ফুটবলটা একটা রেগে যাবো জেনাতের কাছে যাবে অমিতের ফোন বেজে ওঠে। হ্যালো আম্মু। কিরে মা, কোথায় তুই? রাত 12টা বাজে, এখনো বাড়ি ফিরিসনি কেন? আমি চিন্তা করতে তো মরে যাচ্ছি। কথা বলতে? আসলে আম্মু, আমার বান্ধবী গুন্ডা ভাই আমাকে কিডন্যাপ করে বিয়ে করে ফেলেছে। আম্মু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এমন করিনি। জিন স্তব্ধ হয়ে যায়। তার একমাত্র আদরের মেয়েকে কিনা একটা গুন্ডা বিয়ে করে নিয়েছে। তুই বাকি ভয় পাস না, আল্লাহ পাক তোর সাথে সবসময় আছেন। আমি ভিডিও কল দিচ্ছি, ছেলেদের সাথে আমার কথা বলিয়ে দে। আন্টি আপনি, তুমি আমার মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করেছো জাংকুক? আসলে আন্টি, আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করব। যা, কল কেটে দিল। আন্টি মনে হয় হ্যাপি রেগে গেছেন। দূর, কি খোরামুখ! আমার আম্মুকে আপনি আগে থেকে চিনতেন নাকি? আপনার মতো একটা ফুটবলদের সাথে আমার পরিচয় দেখে ভাবতে আমার বমি পাচ্ছে। ওয়াক, শাট আপ ক্রেজি গার্ল। তুমি আমার সম্পর্কে না জানি এভাবে উল্টোপাল্টা কথা বলছো কোন সাহসে? আর এখন মানুষটা বকবক করে জিব্বা ছিঁড়ে নেব। স্টুপিড। কি? আমি আমি পা চুপ। কে তাদের চা নাস্তা বানিয়ে আন্টির কাছে নিয়ে চলো। উনি অনেকক্ষণ যাবৎ বসে আছে। এতই যখন দরদ হচ্ছে তাহলে নিচে গিয়ে দিয়ে আসুন না। আমায় বলছেন কেন? ফুটবল কি? ইউ কে, তুমি জামাইয়ের সাথে এমন বাজে ব্যবহার করছো কেন? আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? সরি আম্মু, আমি বুঝতে পারিনি। ইটস ওকে আন্টি, আমি কিছু মনে করিনি। আজকে আমার ফ্রেন্ড আই আসবে। আশা করি তুমি কোনো সিক্রেট করবে না ওর সামনে। তবা তবা, আমি মানুষ খারাপ হতে পারি, তবে এত খারাপ না যে মেহমানকে বেজ্জতি করব। স্বামী চান আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি নিজের জীবন ত্যাগ করিয়া আপনার আয়ুকে সেবা করিব। মেরো ড্রামা শেষ হয়ে থাকলে এবার খাবারগুলো নিয়ে এসো। আমি ড্রামা করি? তাহলে আপনি কি করেন? আপনি সিনেমা নেটফ্লিক্স করেন। 1405 পাবলিক। যেমন কটকট পায় তার নিজের ঘরে চলে যায়। দেখো, ঢং দিতে পাচ্ছি না। শোন মা, জাঙ্কুক অনেক ভালো একটা ছেলে। তোর বাবা আর জাঙ্কুকের বাবা ছিল বন্ধু, আবার বিজনেস পার্টনারও। হঠাৎ ওনারা অ্যাক্সিডেন্টে মারা যায়। পাইলট জাঙ্কুক জিমি লিসাকে একাই ইতালিতে বড় করতে থাকেন। দুঃখের বিষয় হলো প্রায় কয়েক বছর পর উনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তখন জাঙ্কুক একা তার নিজের ও বোনদের পড়াশোনার খরচ চালাতো, বিভিন্ন রেস্টুরেন্টে শেফ হয়ে কাজ করতো। তখন আয়ু নামের মেয়েটি তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় জাঙ্কুকের দিকে। ধীরে ধীরে জাঙ্কুকের হাতে সুস্বাদু খাবারের ডাক নাম ইতালির মিলান শহরে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এখন সে বিশ্ববিখ্যাত দ্য লাস্ট সাপার রেস্টুরেন্টটি পরিচালনা করে। এত কিছু করতে তার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখন তোমার কাছে আমার অনুরোধ, তুমি জাঙ্কুকের সাথে ভালো ব্যবহার করবে। স্ত্রীর মতো না থাকতে পারলে বন্ধুর মতো সবসময় পাশে থাকবে। চাটা কিন্তু বেশ হয়েছে, আমার কাজের সময় হয়ে যাচ্ছে, আমি উঠি। আম্মু, তোমাকে আর ওইসব জব করতে হবে না। আমি এখন থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। না রে সোনা, আমার শরীরে যে প্রয়োজনীয় শক্তি আছে আমি নিজের কাজ নিজে বহন করতে পারবো। যেদিন তুমি আমার স্বপ্ন পূরণ করতে পারবে সেদিন থেকে আমি তোমার দায়িত্ব হব। এবং চলি আমি। নিচে গিয়ে চা দেখে তার জন্য মোটে প্রস্তুত ছিল না। জাঙ্কুককে টাইট করে জড়িয়ে ধরে রেখেছে। দৌড়ে জিমিনের ঘরে যায়। খাবার থাকতে জিমিনের পেটে বসে পড়ে। কি এতে পাগল কোথাও দৌড়ে নিয়েছে নাকি? ওই সাই চুপচাপ আমার জন্য অনেক ঝাল দিয়ে নুডলস রান্না করে আন। আর একটা কথা বলবি, তোর মাথার একটা চুলও থাকবে না। জিমি কিছুটা আন্দাজ করে দ্রুত গতিতে নিচে যায়। আয়ু এসেছে, সে জাঙ্কুকের খুব ক্লোজে বসে আছে।
কিছু না বলে কিচেনে গিয়ে নুডলস রান্না করতে শুরু করে। 1 ঘন্টার পর তে অতিরিক্ত ঝাল খেয়ে পাগলের মতো করছে। চাও দৌড়তে করতে তেকে টানাতে বেডরুমে নিয়ে যায়। জিমিনকে আসতে ইশারায় মানা করে দেয়। জিমিন বেচারি কি করবে ভেবে পায় না। তখন শুয়া কল দেয় ওকে। ব্যাস, তার খুশি আর দেখে চাও থেকে ঘরে এনে ডোর লক করে দেয়। তে বেচারি ঝাল খেয়ে মরমর অবস্থা। তার উপর এই জলতন্ত্রের অদ্ভুত আচরণ, সব মিলে তার প্রচুর কান্না পাচ্ছে। শোনো মেয়ে, আই আমার বান্ধবী, তার উপকারের প্রতিদান আমি কখনোই শোধ করতে পারবো না। ওর সাথে খারাপ আচরণ করলে আমি তোমাকে শেষ করে দিব। শুনুন, আপনার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। খরামুখ, আপনি যা ইচ্ছা তাই করুন খেয়ে। আমার মেজাজ খারাপ হয় জাঙ্গুকের তের ওপর। তাই কখনোই বসছে না, বড্ড বাচ্চা মেয়ে। এই এখন সরতে দেখি, আমার কোর্স করতে হবে। লিসেন, খরামুখ নামে আর একবার ডাকলে কি করবো আমি নিজেও জানি না। মাইন্ড ক্রিয়েট। জান, আপনি আয়ুকে টাইট করে জড়িয়ে ধরে সেবা যত্ন করুন খেয়ে। কোনটা পোশাকটা আশ্রম থেকে বের হতে খুব রাগ হয়। সাঙ্গের সাথে আয়ুকে বসে থাকতে দেখে। আসসালামু আলাইকুম আপু, আমার নাম কে। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই থেকে বলবেন, আমি সর্বদাই আপনার সেবা নিয়ে যেত আপু। আর হ্যাঁ, আমি এখন নামাজ পড়বো, আপনারা কিছু সময়ের জন্য বাইরে যেতেন তাহলে খুশি হতাম। জাঙ্কুক, এই মেয়েটা কে? তোমার ঘরে কি করছে? তাছাড়া আমাকে কোন সাহসে ঘর থেকে বেরিয়ে যেতে বলছে? হাউ ডিয়ার ইউ। যেমন শান্তসুকে তের উদ্দেশ্যে বলে, তে তুমি এখন থেকে আর আবার ঘরে আসবে না, জিমিনের সাথে থাকবে, ওকে? নাও ইউ ক্যান গো। সরি আপু, আমায় ক্ষমা করবেন, আমি আর আপনাদের ডিস্টার্ব করবো না। এ আল্লাহ, আমি তো এমন স্বামী চাইনি, সে কিনা আমি টাকার সত্ত্বেও অন্য নারীর জন্য আমার ঘর থেকে বের করে দিল। আমার ভীষণ কষ্ট হচ্ছে আল্লাহ, আমি এখানে থাকতে চাই না, আমাকে আমার আব্বুর কাছে নিয়ে চলো আল্লাহ। তে বোন আমার, কি হয়েছে কথা বল প্লিজ। তে, এই তে। ভাইয়া, ভাইয়া কিছু করো, তে চোখ খুলছে না কেন? নাটক করছে ও, সব নাটক। শাট আপ আয়ু, তুমি বাসা চলে যাও। আয়ুর আগে ফুসফুস করতে করতে চলে যায়। সিমিন, তুই ঘুমিয়ে পড়, আমি ওকে নিয়ে যাচ্ছি। সাঙ্গুক নিজের রুমে থেকে নিয়ে আসে। তের মুখে দিয়ে কিছুটা চুকে খুব মনোযোগ দিয়ে গালে পা পাশে মেরেছে লাগিয়ে দেয়। তে জাঙ্গুকে এত কাছে দেখে মুগ্ধ হয়। তে, তোর কপাল দেখে খুললা গেছে, এমন চাঁদের মতো জামাই পেয়েছিস, তারপর আবার তোরে কত ভালোবাসে। তে মনোযোগ দিয়ে এসব ভাবছিল, হঠাৎ চাং ঠাস করে থাপ্পড় দেয় তের গালে। এই মেয়ে, তোমার তো অনেক সাহস দেখছি, কি সমস্যা তোমার? হ্যাঁ, এভাবে আমার কাছে আসবে না কখনো। মাইন্ডেড, আপনি যখন আমাকে পছন্দ করেন না তাহলে বিয়ে করলেন কেন? আমি কি আপনাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছিলাম? এতই যখন আইয়ুবকে ভালোবাসেন তাহলে আমায় কেন বিয়ে করলেন? তাকে বিয়ে করতেন। আমাকে কি সরকারি জিনিস পাইছেন, যখন ইচ্ছে তখন শুধু থাপ্পড় মারেন? এটা বলার সাথে সাথে জাঙ্গুক থেকে আর একটা থাপ্পড় মারে। জাঙ্গুক জানালার দিকে তাকিয়ে, তার হাত দুটো মুষ্টিবদ্ধ, সে নিজের ভিতরে এক প্রচন্ড যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। তে, আজ সকালে আমি তোমাকে তোমার বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। মানে হঠাৎ এই কথা কেন? আমি কি কোনো ভুল করেছি? ভুল তুমি করনি তে, ভুলটা আমি করেছি। তোমাকে বিয়ে করাটা আমার একটা নিষ্ঠুর চাল ছিল, আর আমার জীবন থেকে সরাতে আমি তোমাকে ব্যাপার করেছি। আমি জানতাম না যে আয় মরতে বসেছে, ওর ব্রেন টিউমার হয়েছে। জাঙ্গুর কণ্ঠে অপরাধ বোধের স্পষ্ট ছাপ। সে তের দিকে তাকাতে পারছে না, কারণ সে জানে তে চোখে এখন কেবল তার জন্য ঘৃণা আর জল। এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না তে, তার বুক ফাটা কারণে ঘরের নিস্তব্ধতা ছিঁড়ে গেল। আপনি আমার কেবল একটা অস্ত্র হিসেবে ব্যবহার করলেন। আমার স্বপ্ন, আমার বিশ্বাস, সবকিছুর কোনো দাম নেই আপনার কাছে। আইয়ুবের ব্রেন টিউমার হয়েছে বলে আপনি আমাকে জ্যান্ত কবর দিয়ে দিলেন। তের কান্নার শব্দে জাঙ্গুকের বুকটা মোচড় দিয়ে উঠল। সে জানালার গ্রিলটা শক্ত করে ধরল। তার মনে হচ্ছে সে আয়ুকে বাঁচাতে গিয়ে নিজের আত্মাকে বিসর্জন দিচ্ছে। জাঙ্গুক চিৎকার করে উঠল, যে চিৎকার রাগের চেয়ে বেশি ছিল নিজের উপর ঘৃণা। আমি কি করবো তে? আয়ু আমাকে ভালোবেসে মরতে বসেছে। আমি যদি এখন তাকে বলি যে আমি অন্য কাউকে বিয়ে করেছি, তবে সে এক মুহূর্তে বাঁচবে না। আমি এই খুনের দায় নিতে পারবো না তে। আর আর আমার এই খুনের দায় কে নেবে জাঙ্গুক?
আপনি তো আমাকেও মেরে ফেললেন। আয়ুবকে মিথ্যা সুদ দিতে গিয়ে আপনি আমাকে যে বিষ দিলেন, তার কোনো ওষুধ আছে জাঙ্কু? বাইরে বাতাসে বেগ আরো বাড়লো। একটা পর্দা সে উড়ে জাঙ্গুর গায়ে আছড়ে পড়লো, যেন তাকে বন্দি করতে চাইছে। এবং পর্দাটা সরিয়ে দিয়ে ধপ করে একটা ছেলে বসে পড়লো। তার মাথাটা দুই হাতের তালুতে লুকালো। সে বুঝতে পারছে সে এক অন্তহীন অপরাধবোধের কবরে তুলে যাচ্ছে। আমি জানি আমি অপরাধী, আমি জানি আমি তোমার জীবন নষ্ট করে দিলাম, কিন্তু আমার কোনো পথ নেই। আমার কোনো পথ নেই। আমি জানি আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য নই। আমি তোমার জীবনটা কেড়ে নিয়েছি। তোমার পবিত্র বিশ্বাসকে আমি তোমার রাজনীতিতে ব্যবহার করেছি। তুমি আমাকে ঘৃণা করতে, তোমার সেই ঘৃণা আমার প্রাপ্য। কিন্তু কিন্তু আজ সকালে যখন তুমি চলে যাবে, তখন তুমি শুধু এতটুকু চিনে নিও, আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ ছিল না। তুমি তুমি খুব ভালো মেয়ে। তোমার মতো নিষ্পাপ একটা মানুষকে এই নরকে টেনে আনার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি তে। আমি আপনাকে ঘৃণা করি না। ঘৃণা করার মতো কোনো অনুভূতি আমার অবশিষ্ট নেই। আপনি আমার হৃদয়ে যতটুকু আলো নিভিয়ে দিয়েছেন, এখন আমি শুধু একটা শূন্য ক্লোজ। আপনি আয়ুবকে বাঁচানোর জন্য আপনি ব্যবহার করলেন, ভালো কথা, কিন্তু আপনি কি জানেন আপনি কাকে মারলেন? আপনি সেই থেকে মারলেন যে বিশ্বাস করতো ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিস। আপনি কাল সকালে আমাকে পাঠিয়ে দিবেন, বেশ, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই পাপের বোঝা শুধু আপনার একার নয়। আয়ুব যখন জানতে পারবে, তখন তিনিও এই অপরাধের অংশীদার হবেন। আপনি তাকে বাঁচানোর জন্য যে মিথ্যা সুখের প্রাসাদ করলেন, সেই প্রাসাদ একদিন আপনার নিজের হাতেই ভেঙে পড়বে। তে কণ্ঠস্বর শান্ত, কিন্তু তার বলা প্রত্যেকটি শব্দ জঙ্গল বই তীরের মতো বিঁধল। চোখের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তে এই শীতল যুক্তির নির্ভর আঘাত করা চিৎকারের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। তে তুমি জান, অনেক রাত হয়েছে, কালকের জন্য তৈরি হন। কয়েক মাস পর সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে। সে ঝড় রাতের পর অনেক জল গড়িয়ে গেছে। তে জেনের কাছে ফিরে এসেছিল। তে এখন ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতে ব্যস্ত। অন্যদিকে এতগুলো মাস ধরে একজন মানুষ ব্রেন টিউমার নিয়ে কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে, এই সন্দেহ দূর করার জন্য জাঙ্গু গোপনে একজন লোককে নিয়োগ করেছিল। কয়েক সপ্তাহ পর সেই লোক জাঙ্গুর হাতে একটি ফাইল তুলে দিল। ফাইলটি খুলতে জাঙ্গুর চোখ কপালে উঠল। সেখানে স্পষ্ট লেখা, আয়ুর কোনো ব্রেন টিউমার ছিল না। সাথে লোকটা এটাও বলল, সবটাই ছিল সাজানো নাটক। আয়ু একজন ডাক্তারকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিনে নিয়েছিল। তার উদ্দেশ্য ছিল জাঙ্গুকে চিরদিনের জন্য নিজের করে কাছে আটকে রাখা। জাঙ্গুর সরাসরি রাগে ঘৃণায় তার নিজের বোকামি ভেবে কেঁপে উঠল। সে বন্ধুত্বের ঋণ শোধ করতে গিয়ে নিজের জীবন, তের জীবন সব নষ্ট করেছে। তার মনে হলো যিনি তাকে যে মানবিকতার কথা বলেছিলেন, তা ছিল এক প্রতারণার আড়ালে ঢাকা। আর এক মুহূর্তে দেরি করল না জাঙ্কুক। সে সোজা আয়ুর বাড়িতে গেল। সেখানে কোনো চিৎকার নয়, কোনো নাটক নয়। জাঙ্কুক শান্ত শীতল কণ্ঠে আয়ুকে সব জানিয়ে দিল, তোমার নাটক শেষ আয়ু। তোমার কোনো অসুখ ছিল না। তুমি আমাকে ব্যবহার করেছ, আমার কৃতজ্ঞতাকে ব্যবহার করেছ। আয়ু প্রথমে অস্বীকার করতেই জাঙ্কুক ডাক্তারের সই করা রিপোর্টটা দেখালো। তখন তার মুখ ফিকাশ হয়ে গেল। সব সম্পর্ক আজ থেকে শেষ। তুমি তোমার জীবন নিয়ে থাকো, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা শুধরাতে যাচ্ছি। বাই। শোনো শোনো আমার কথা, তুমি এমন করো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাকে ভালোবাসি বলেই এত কিছু করেছি। বিলিভ মি প্লিজ। জাঙ্কুক সেই ভালোবাসা আবেদনের কান দিল না। সে জানে এই ভালোবাসা নয়, এটা ছিল এক অসুস্থ অধিকারত্ববোধ। সে দ্রুত আয়ুর বাড়ি থেকে বেরিয়ে গেল। তার গন্তব্য এখন একটাই, তে বাড়ি। জাঙ্কুকের মনে এখন কোনো দ্বিধা নেই, কোনো অনুশোচনা নেই। আজ শুধু তেকে ফিরিয়ে আনার এক তীব্র আশঙ্কা। সে জানে কাজটা সহজ হবে না। তে তাকে ঘৃণা করে, কিন্তু সে তের কাছে ক্ষমা চাইবে, তার পায়ের কাছে মাথা নত করবে। কে জানি তুই এসেছিস? দরজা খুলে যাকে দেখলো তার চোখ দুটো বড় হয়ে গেল।
তার ঠোঁটের কোণে আসা হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। তার চোখে অবিশ্বাস, বিস্ময় আর এক চিলতে পুরনো যন্ত্রণার ছাপ। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে জাংকুক। আপনি কে? আম্মু? কি মা, ডাকতিস কেন? জাংকুক তুমি? হঠাৎ জাংকুক বুঝতে বসে পড়লো। কে আটকে উঠলো। আপনি এটা কি করছেন? আমি ক্ষমা চাইতে এসেছি দুজনের কাছেই। আন্টি, আমি আপনার বিশ্বাস ভেঙেছি, এই জীবন নষ্ট করেছি। নিজের ভুল, নিজের দুর্বলতা আর মিথ্যার দয়ার বোঝাই আমি সবচেয়ে বড় পাপটা করেছি। আন্টি ওঠো। আমি জানি ক্ষমা পাওয়ার যোগ্য নই, তবু এসেছি কারণ সারা জীবনে এই অপরাধ নিয়ে বাঁচতে পারবো না। আন্টি, ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যায় না। জানি আমি কিছুই দাবি করতে আসিনি, শুধু একটা সুযোগ চাই নিজেকে প্রমাণ করার। সুযোগ সবাই চায় জাংকুক, কিন্তু সব সুযোগের দাম থাকে। আপনি যা বলবেন আমি মেনে নেব। যদি আবার কখনো আমার মেয়ের জীবনে ঢুকতে চাও, তাহলে শুধু কোথায় নয়, কাজের প্রমাণ দিতে হবে জাংকুক। দু একদিন পরে জাংকুক বিদায় নিতে এলো। এবার সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকলো। কোনো দাবি নেই, কোনো আবদার নেই। আপনি সত্যি বদলাতে চাইলে বদলান নিজের জন্য। তুমি না এলেও আমি বদলাবো, কিন্তু যদি কোনোদিন আমার সাথে হাঁটতে চাও, আমি অপেক্ষা করব, জোর করব না। জাংকুক চলে গেল। দরজা বন্ধ করার সময় তেজ চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। 3 বছর পর ইটালিয়ান অফিস রুমে ঢুকে জাংকুক ফোনের স্ক্রিনে ঢাকার সময় দেখলো। সে জানে এই সময়টাতে অনেক বিজি থাকে। রাত গভীর হলে জাংকুক রেস্টুরেন্টের সাথে দাঁড়ায়। মিলানের আলো ঝলমল করছে। সে জানে সে সফল, সে প্রতিষ্ঠিত, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা এখনো বাকি, নিজেকে যোগ্য প্রমাণ করা। আর এই যাত্রা এখনো শেষ হয়নি। সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে। তে এখন একজন সফল ডক্টর, ঢাকা মেডিকেল কলেজের একজন উজ্জ্বল নক্ষত্র। তার জীবন এখন পরিপূর্ণই ভরা। তে রাতে ঘুমানোর আগে আয়নার সামনে গিয়ে নিজেকে ফুটে ফুটে দেখছিল। এমন সময় হঠাৎ করে একজোড়া সত্যিকারের হাত তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরলো। তার পরিচিত গন্ধ, তার উষ্ণ স্পর্শ। তে প্রথমে বিশ্বাস করতে পারলো না। সে চোখ বন্ধ করে আবার খুললো। কি ভাবছো তে পাখি? আমাকে মিস করছো? আচমকা জাংকুককে দেখে তার চোখ দুটো বড় হয়ে গেল। বিস্ময়, আনন্দ আর ভালোবাসার মিশ্র অনুভূতি তার সারা শরীরকে আচ্ছন্ন করে ফেললো। আপনি আপনি কখন এলেন? দেখে আরো শক্ত করে জড়িত হয়ে, এই তো কিছুক্ষণ আগে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কেমন লাগলো আমার সারপ্রাইজ? হার্টবিট জাঙ্গা দিয়ে ঘুরল। তার চোখে জল, মুখে হাসি। সে জাঙ্গার বুকে ঝাঁপিয়ে পড়লো। দীর্ঘদিনের প্রিয় কষ্ট আর ভালোবাসার সব অনুভূতির জন্য এক মুহূর্তে এলাকার হয়ে গেল। আমি ভাবতেই পারিনি আপনি এত তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি এক মুহূর্ত আর নষ্ট করতে চাই না তে পাখি। এক কথায় তোমার থেকে দূরে থাকতে পারছিলাম না জান। লাভ ইউ জান, লাভ ইউ ভেরি মাচ, লাভ ইউ টু জাংকুক। সেই রাতে তাদের ছোটখাটি ভালোবাসা উষ্ণতে ভরে উঠল। ইতালির দূরত্ব, আয়ুর প্রতারণা, অতীতের সব কষ্ট, সবকিছুর জন্য এক মুহূর্তে ফিকে হয়ে গেল। তাদের ভালোবাসা, তাদের পরিবার, এটাই ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।